পুনাখার অপূর্ব সৌন্দর্য উপভোগ করে এবার আমাদের গন্তব্য ছিল পারো। সবুজ পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে চলেছে আমাদের গাড়ি। একদিকে গভীর উপত্যকা আর অন্যদিকে মেঘে ঢাকা সবুজ পাহাড়, যেন স্বপ্ন আর বাস্তবের মাঝখানে একটা পথ। এই পথ ধরেই পৌঁছে গেলাম ভুটানের হৃদয় পারো। চারপাশে নীরবতা, মাঝে মাঝে নদীর শব্দ আর দূরে কোথাও গম্ফার ঘণ্টাধ্বনি, যেন সময় এখানেই থমকে গেছে। পারো শহরটা ছোট হলেও প্রতিটি কোণায় লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর প্রাচীনতা। আর তার মাঝে দাঁড়িয়ে আছে পারো জং, স্থির, গম্ভীর এবং রাজকীয়। সূর্যের আলো যখন কাঠের ছাদে এসে পড়ে, মনে হয় যেন কোনো গল্পের পাতা খুলে গেছে। এটাই ভুটান, এক টুকরো নীরবতা, এক ফোঁটা শান্তি আর একটা গল্প যা হৃদয়ে থেকে যায় বহুদিন। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু ভুটান ব্লগ নাম্বার 4। আজকে আমাদের ডে 4 আর আমরা আজকে টুইনিং করে ফেলেছি। নিজে বুঝতে পারিনি, হঠাৎ করে ভিডিওটা অন করতে খেয়াল করলাম। যাই হোক, আজকে আমরা যাবো হচ্ছে পারো। এখান থেকে আজকে ছিলাম আমরা পুনাখা, এক্স্যাক্টলি পুনাখা নয়, পুনাখা থেকে 10 কিলোমিটার আগে লবেসা বলে একটা গ্রাম, সেখানে আমরা ছিলাম। দুর্দান্ত এই রিসোর্টটা, একদম ওয়াইটি হোটেল। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এখানকার ডিটেলসও দিয়ে দেবো। ওনার খুব ভালো, ওনার বাংলা জানে সব থেকে, যেটা আর খাওয়ারও ভীষণ ভালো। মানে এতদিন পর আমরা একদম প্রপার খাওয়া দাওয়া করেছি কালকে রাত্রে। সকালে ব্রেকফাস্টটাও আমরা এখান থেকে সেরে নিয়েছি। তো গাড়ি স্টার্ট হয়ে গেছে, আওয়াজ পাচ্ছেন। চলুন বেরিয়ে পড়ি। আজকে আমরা সেই দোচুলার উপর দিয়েই যাব আমরা পারোর দিকে। দোচুলাতে আমরা 5 মিনিট স্টপ দেবো আর একবার একটু ছোট্ট করে দেখে নেবো জায়গাটা। তো যাই, পারোতে যাই। আজকে হয়তো আমরা 2-3টে সাইট সিন করবো, আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো। একদম, চলুন। তো আর লেট করবো না, এখন উঠে পড়ি গাড়িতে। সবাই ওয়েট করছে আমাদের জন্য। আর এই হোটেলটা সত্যি খুব সুন্দর ছিল, নাইট স্টে। আপনারা আসতে পারেন, যদি এখানে আসেন তো এখানে থাকতে পারেন। এই হচ্ছে আমাদের ওনার অফ দ্য হোটেল। ওনার কিন্তু বাংলা জানেন, তো আপনারা যারা বাঙালিরা এখানে আসছেন তারা ওনার সাথে খুব ভালোভাবে কথা বলতে পারবেন, গাইতে পারে, ভালো বাংলা গানও গাইতে পারে। তো আমরা পারো যাওয়ার রাস্তায় আবার একবার এসে দাঁড়িয়ে পড়েছি দোচুলাতে। এই যে দোচুলা পাস, জাস্ট 5-10 মিনিটের একটা স্টপেজ ছোট্ট। বাকিরা কেউই গাড়ি থেকে নামেনি, আমি জাস্ট একটু নামলাম পা ছাড়াবার জন্য। যাই একটু, কালকে তো ওইখানটা উঠেছিলাম, আজকে উল্টো দিকে একটা বোটানিক্যাল পার্ক আছে, ওইখানটা আমি একটু হেঁটে হেঁটে উঠছি, কিছু ছবি তুলবো টুকটাক। আর মানে সত্যি দোচুলা পাস জায়গাটা যে সত্যি মিস্টেরিয়াস, এটাই তার প্রমাণ। দেখুন, কালকেও এখানে মেঘলা, আজকেও এখানে পুরো মেঘলা। ওদিকে কিন্তু লবেসা পুনাখাতে প্রচুর রোদ্দুর, খটখটে রোদ্দুর। আর পুনাখা তো নিচু, 1200 মিটার্স, তো যে কারণে ওখানে গরমও ছিল বেশ, ফ্যান চালাতে হচ্ছিল। আর আজকে এখন আবার যাচ্ছি পারো। দোচুলাতে ভালো ঠান্ডা আছে, 9 ডিগ্রি 10 ডিগ্রি এরকম হবে, ভালো লাগছে বেশ। এই যে চারদিকের বিউটি, পিছনের পাহাড়টা তো খুব সুন্দর। এখানে একটা গভর্নমেন্টের অফিস আছে, আর এই যে আমার সামনে দোচুলা, দারুণ লাগছে হাঁটতে।
এটা কে? চেরির ভাই। চেরি রাগ করবে। ব্ল্যাকবেরি। দেখ চেরি অন্য কাউকে আদর করছে, তোকে আর ভালোবাসবে না। শান্ত। বিস্কুট আছে আমাদের কাছে? নিচে চা বিস্কুট দেবো। আরে একটুখানি হাঁটলাম ঘুরলাম। এইখানটা পুরো সেই ভূতের সিনেমাগুলো যেরকম দেখায় ওইরকম। দেখুন পিছনে পুরো কুয়াশা মেঘ, আর আমরা দুটো ভূত। খুব ভালো, খুব সুন্দর জায়গাটা। তো আবার এখানটা আসতে পেরে বেশ মজা লাগছে, ভালো লাগছে। কালকে আমরা ওইখানটা গেছিলাম, দোচুলার ওই শর্টেন গুলোর কাছে গেছিলাম। আজকে উল্টো দিকের পার্কটা এসে, অ্যাকচুয়ালি পার্কটা অনেকটা বড়, পিছনে অনেক দূর অব্দি যাওয়া যায়, পিছনে একটা জঙ্গল আছে। ভিড় ছিল আজকে সেই পরিমাণে, কম্পারেটিভলি অনেক কম ভিড় আছে। তো এখানে যদি সময় নিয়ে আসেন এই দোচুলাতে, আপনারা কিন্তু পিছনের পার্কটাতে যেতে পারেন। ওখানটা প্রায় ঘন্টাখানেক খুব ভালো নিরিবিলি একদম শান্ত একটা সময় কাটাতে পারেন। যাই হোক আমাদের টাইম শর্ট, আমাদের পারো পৌঁছাতে হবে, গিয়ে আমরা আরো দুটো স্পট দেখবো। টাইম শর্ট হলো, আমরা দুবার এলাম। তো যাই হোক এখন যাই নিচের দিকে। এখানটা উঁচু উঁচু সিঁড়ি আছে, এখানটা আস্তে আস্তে নামতে হচ্ছে। তো এবার গাড়িতে করে এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে, আর যেতে যেতে আপনাদের রাস্তার ভিউজ দেখাবো। পারো যাবার রাস্তায় তো অনেকটাই এসে গেছি। আর পারো এখান থেকে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি, আর এখান থেকে মাত্র 15 কিলোমিটার। তো আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে পারো চু নদীর পাশে। চু মানেই নদী, মানে পারো চুর পাশে। আর মানে দারুণ জায়গাটা, বুঝতে পারছেন, পিছনে একটা পাহাড় ভ্যালি, পুরো মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে পারোচু। আর পারোচু কিন্তু খুব খরস্রোতা নদী। তো এসে হঠাৎ করেই আমার তুর্গেনের কথা মনে পড়ছে। আপনাদের কি ভিডিওটার কথা মনে আছে? আমরা সেই কাজাকস্তানে যেখানে তুর্গেন বলে একটা জায়গায় গেছিলাম, অনেকটা এইরকমই ওখানেও জায়গাটা ছিল। ওই জায়গাটা এরকম। তো আমার মানে এক একটা জায়গায় যাই আর পুরোনো অন্য জায়গার কথা মনে পড়ে যায়, আর আমরা সেখানকার সাথে কম্পেয়ার করি। তুর্গেনের, হ্যাঁ, রিভার বেডটা মানে নিঃসন্দেহে তুর্গেনের মতোই, কিন্তু চারপাশের পরিবেশটা ডিফারেন্ট। এখানে মানে তুর্গেনে ছিল সেই একদম ফল সিজন চলছিল, প্রচুর লম্বা লম্বা গাছ ছিল। এখানে সেটা নেই, এখানটা ফাঁকা গ্রিনারি পুরো। তো যাই হোক আমরা একটু নদীতে নামবো, ইচ্ছা আছে পা ডোবাবো। প্রচণ্ড ঠান্ডা, কনকনে জল, হাত দিয়ে দেখলাম। ওই দিকটা একটা পিকনিক স্পটও আছে, এখানকার লোকাল লোকেরা প্রচুর পিকনিক করছে এখানে বসে বসে। যাই ওখানটা চলো, ওখানটা গিয়ে একটু মানে নদীতে নামা যাক। চুপচাপ পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। দুপাশে সারি সারি সবুজ গাছ, দূরে নীল পাহাড়, আর মাঝখানে ছোট্ট নদীটি বয়ে চলেছে নিজের মতো করে। হাওয়ায় একটা ঠান্ডা ছোঁয়া, জানালার বাইরে তাকালেই মনে হয় সময় যেন ধীরে ধীরে হাঁটছে। পথের পাশে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট বাড়ি, চাষের ক্ষেত, আর হাসি মুখে দাঁড়ানো কিছু মানুষ, যেন এক শান্ত আপন পৃথিবী। এই পারো ভ্যালি শুধু সুন্দর নয়, খুব আপন। এমন একটা জায়গা যেখানে প্রকৃতি কথা বলে আর মন চুপচাপ শুধু শুনে যায়। প্রত্যেক জায়গায় এসে এবং প্রত্যেকটা দেশে গিয়েই আমরা বিরিয়ানি ট্রাই করেছি। তো ভুটানে কেন তার ব্যতিক্রম হবে? তো ভুটানে এসেও আমরা ভুটানিজ বিরিয়ানি নিয়ে নিয়েছি, যেটা দেখতে অনেকটা এইরকম এবং এরকমভাবে সাজিয়ে দিয়েছে। ইউনিক, অন্যরকম, ডেফিনেটলি। আমি এখনো খেয়ে দেখিনি। তো
তবে আমার জন্য পোর্শন সাইজ হিসেবে এটা অনেকটাই বেশি, আমি এত খেতে পারি না। আমার মনে হচ্ছে না খুব একটা বেশি আছে। ওর খিদে পেয়েছে জোর, বুঝতেই পারছি। যাই হোক আমি খেয়ে বলছি কিরকম। ও বাও, ভাঙতেই একটা লেগ পিস বেরিয়ে এলো। চালটা আর একটু মনে হচ্ছে সেদ্ধ হতো, কিন্তু ফ্লেভারফুল, ভালো খেতে। চলো খাওয়া যাক, খেয়ে নেওয়া যাক তাড়াতাড়ি। এবার এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে মিউজিয়ামে যাবো, তো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করতে হবে। তো জম্পেশ একটা বিরিয়ানি খাওয়ার পর এসে গেছি এখন ন্যাশনাল মিউজিয়াম অফ ভুটানে। যে পিছনেটার গেট। শিবজিৎ গেছে এখন টিকিট কাটতে। টিকিটের দাম 500 টাকা পার হেড। এখানে কিন্তু 500 টাকার নিচে আমি এখনো অবধি কিছু দেখিনি। আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যারা 18 বছরের নিচে তাদের জন্য 250 টাকা, আর 18 বছরের উপরে যারা অ্যাডাল্টস তাদের জন্য 500 টাকা। তো 500 টাকার নিচে এখানে কোনো এন্ট্রি ফি নেই, আপাতত আমি পাইনি। এর উপরে ছাড়া নিচে নয়। তো চলুন যাওয়া যাক এখন ন্যাশনাল মিউজিয়াম অফ ভুটান। আমরা এখন যাচ্ছি হচ্ছে নেচার হিস্ট্রি দেখতে। কি বললো সেটাই। আকাশটা কি সুন্দর, বিউটিফুল, সেই শরৎকালের মেঘের মতো লাগছে। দেখো একদম ব্লু স্কাই, পুরো পারো ভ্যালিটা দেখা যাচ্ছে উপর থেকে। এই হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম অফ ভুটানের গেট, আর ঠিক এর উল্টো দিকেই হচ্ছে পারো শহরটা দেখা যাচ্ছে। এখানটা মানে পুরো এই মিউজিয়ামটা অ্যাকচুয়ালি একটা পাহাড়ের ওপরে। এখান থেকে পুরো পারো ভ্যালিটা দেখা যাচ্ছে, এয়ারপোর্টটা দেখা যাচ্ছে না, বাট ভ্যালিটা পুরো দেখা যাচ্ছে। আর মাঝখান দিয়ে যে পারোচু নদী, অসাধারণ লাগছে, অসাধারণ। তারপর রোদ্দুরটাও খুব সুন্দর, মানে মেঘের মাঝখান দিয়ে উঁকি মেরে রোদ্দুরটা পড়ছে, এত সুন্দর লাগছে ভিউটা, ইটস মেসমারাইজিং। পারো শহরের এক উঁচু পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে ভুটানের জাতীয় জাদুঘর, ন্যাশনাল মিউজিয়াম অফ ভুটান। এটা শুধু একটি জাদুঘর নয়, ভুটানের ইতিহাস, সংস্কৃতি আর শিল্পের জীবন্ত দলিল। ন্যাশনাল মিউজিয়াম অফ ভুটান তৈরি হয়েছে এক পুরানো প্রাসাদে, যার নাম তাওজং। 17 শতকে এটি বানানো হয়েছিল পাহাড়ের মাথায় নজরদারির জন্য। চারপাশে নজর রাখার জন্য যেমন দরকার ছিল, তেমনি আজও এখান থেকে পুরো পারো ভ্যালির দৃশ্য মন কাড়ে। 2008 সালে এক ভূমিকম্পে প্রাচীন প্রাসাদ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তার ঐতিহাসিক গরিমা আজও অটুট। জাদুঘরের নতুন ভবনে এখন রাখা আছে শত শত বছরের পুরানো ছবি, ধর্মীয় শিল্পকর্ম, ঐতিহ্যবাহী মুখোশ, পোশাক, অস্ত্র এবং মুদ্রা।
ভুটানিজ জীবনের প্রতিটি দিক, রাজনীতি থেকে ধর্ম, কৃষি থেকে শিল্প, সবটাই এই জাদুঘরের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। এই মিউজিয়ামে এসে মনে হয় যেন ভুটানের অতীত একে একে পাতা উল্টে শোনাচ্ছে তার গল্প। পারোতে ঘোরার সময় এই জাদুঘর একবার দেখা না হলে সত্যি অপূর্ণ থেকে যায় ভ্রমণটা। এটা শুধু ইতিহাস জানার জায়গা নয়, এটা একটি অনুভব করার জায়গা। The different kinds of dress which we can find in our country, Bhutan. So out here, the one with the red dress made from the yak or the sheep wool. So usually worn by the highlanders in the eastern part of Bhutan, nearby Arunachal Pradesh or Ladakh. And then the black one, we find them in the northern part of our country, right below the China. And this are the normal one, and it depends upon the raw materials and then the patterns, which means very expensive. As of now, it's made out of silk, so mostly worn during the time of occasion like festivals, religious events, or like a wedding ceremony. And it is said that the white dress are made from the plant, the nettle plant. In the history, it says that before the white dress are worn by the slaves. So during the time of the third king, it is made that the slave system were removed or eradicated during his time. Okay. So these are the normal dress for the women. It is kira. Yeah, kira, and then the rachu. Like those who come with the long socks without knowing the height of the room inside here. So they got stuck. Yeah. So they use this one. A very dark room is considered as a prison, but as of now, there because of the powers, we can see. See, it was actually very dark. So that corner where the bodyguard or the one who keeps on watching. Okay. And this it says that in the history is mentioned that this place where the first monarch, the first king of Bhutan, was kept here by one of the person. Here? Just because of the in this corner. Oh. কি মনে পড়ছে বলো তো? অ্যাসাসিনস ক্রিড ভালো এইবার এটা দিয়েই খেতে পাই। এক্স্যাক্টলি। তো মিউজিয়ামটা থেকে বেরিয়েই জাস্ট অনেকটা অসাধারণ বিউটি দেখতে পাচ্ছি সামনে, অসাধারণ। আমি জাস্ট নিজেকেই ঘোরাচ্ছি ক্যামেরা না করি। দেখুন পিছনটা অসাধারণ। অসাধারণ জায়গা, ডাউট হবে না। এখানে মারাত্মক খাওয়া দিচ্ছে। উঁচু পাহাড়ের ওপর থেকে যখন পারো শহরের দিকে তাকাই, মনটা কেমন যেন থেমে যায়। নিচে ছড়িয়ে আছে ছোট ছোট বাড়ি, লাল ছাদের সুন্দর কাঠের বাড়ি, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী, একদম ছবির মতো।
চারপাশ সবুজ পাহাড়ে ঘেরা, আর তার মাঝে শান্ত একটা শহর, না কোনো হট্টগোল, না কোনো তাড়াহুড়ো। সন্ধ্যার আলো পড়লে পুরো পাড়ও যেন সোনালি রঙে রাঙিয়ে ওঠে। এমন সৌন্দর্য শুধু চোখেই নয়, মনেও থেকে যায় বহুদিন। তো ভুটান ন্যাশনাল মিউজিয়াম থেকে এখন আমরা চলে এসেছি পারো জংয়ে। জং মানে হচ্ছে ফোর্ট্রেস বা দুর্গ, যেটাকে আমরা বলি। দুর্গের ব্যাপারে আমার মনে হয় না আপনাদের বলার প্রয়োজন আছে বলে। তো সামনেই আমি দেখতে পাচ্ছি ফোর্ট্রেসটা। হ্যাঁ, এখন তো পারো জংয়ে কৃতিকা বলেছে অলরেডি। তো এই জংয়ে কিন্তু শুধু মানে ট্যুরিস্টদের জন্য, মানে শুধু যে মনে হয় মংসরা আসে তাই নয়, মানে মংসরা যে এখানে কার্যকলাপ করে শুধু তাই নয়, এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকসও আছে। মানে পারো ডিস্ট্রিক্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক সেটাও কিন্তু এই পারো জংয়ের ভিতরেই। শুধু তাই নয়, এখানে একটা মিলিটারির অফিসও আছে। আমার পিছনে যে ব্লকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলিটারি, আর এই বিল্ডিংটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। এখানে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজ আর মিনিস্টারদের সব কেবিন আছে আর কি। এখানে সব ওরা বসে কাজ করে গভর্নমেন্টের। আর অ্যাজ ইউজুয়াল সব জঙ্গে তো একটা করে মোনাস্ট্রি থাকে, মানে বুদ্ধ মূর্তি। আমি জানি না আমাদের পারো জঙ্গে ঢুকতে দেবে কিনা। আমরা এখন যাচ্ছি ওই সামনের দিকেই। একটা কথা বলে রাখি, আমি আগেই বলছিলাম যে এখানে কোথাও প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এখানে কোথাওই আপনার এন্ট্রি ফি 500-র নিচে নেই, এসব আমি বলেছি। কিন্তু ঠিক তারপরেই পারো জংয়ে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না, পুরো ফ্রি। মানে এটা হঠাৎ করে আমি বললাম, এটাই হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা গভর্নমেন্ট অফিস, সেই কারণেই এটা পুরো ফ্রি, টুরিস্ট সাইট নয় না। তো সেটা মানে আমি হঠাৎ করে বললাম, তারপরেই এইখানটা একদম বিনা পয়সায় ঢুকে গেলাম। একটু অদ্ভুত লাগছে আমার। এনিওয়েজ, চলুন সামনেটা দেখ। গেছি আমরা, ঢুকে গেলাম হোটেলে।
হোটেল থেকে কিন্তু ভিউ সাংঘাতিক সুন্দর। তো তার আগে আপনাদের ছোট্ট করে হোটেলের রুম টুরটা দিয়ে দিচ্ছি। এন্ট্রান্স দিয়ে ঢুকে এখানে ওই সুরাজাগার জায়গা, ঢুকেই বাঁদিকে হচ্ছে ওয়াশরুম, সুন্দর ছোট্ট একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। তারপরই হচ্ছে আমাদের এই যে বড় একটা বিশাল বড় বেড, বাঁদিকে রুম হিটার, এখানে মিরর, আর স্ট্রেট গেলেই হচ্ছে বাইরের অপূর্ব সুন্দর ভিউ। ফ্যান্টাস্টিক। এখানে আমরা 3 রাত 2 দিন থাকবো, অর্থাৎ 3 রাত থাকবো। এই ভিউ এনজয় করতে করতে মজাই লাগবে। দেখি কি এসেছে। দারুণ ভিউ, দারুণ, কোনো কথা হবে না। তো সন্ধ্যেবেলা পারো শহরে একটা সুন্দর ইভিনিং ওয়াক করতে করতে আমরা একটা অসাধারণ জিনিস খেলাম। এটার নাম হচ্ছে ঝোল মোমো। তো ঝোল মোমো মানে কি পেলাম, সেটার নাম হচ্ছে ঝোল মোমো। ঝোল মোমো যেটা একটা মেনু কার্ডে লেখা আছে, এটা একটা নেপালি ডিশ, বাট সেটা ভুটানে পাচ্ছি খেতে। অসাধারণ খেতে, খাবারটা খুব মানে অদ্ভুত একটা খাবার। একটা স্যুপ বানানো, স্যুপটা মানে আমি টেস্টটা সত্যি বলছি বলে বোঝাতে পারবো না, বাট স্যুপের বেসটা কিন্তু চিকেন ব্রথ, আর তার মধ্যে ভেজ মোমো উইথ চিজ সেগুলোকে মানে ভেতরে ডুবিয়ে দিয়েছে। তো নর্মালি আমরা মানে মোমো স্যুপ খেয়েছি কলকাতাতে, বাট এই আইটেমটা ইজ ইউনিক, মানে এর টেস্টটা একদমই ইউনিক। এই টেস্টটা আমরা কলকাতায় কোনো দিন কোথাও পাইনি। আমি দেখাই আপনাদের টেস্টটা। এই যে এটা হচ্ছে ঝোল মোমো, আমরা তার সাথে একটা চিকেন মানে 2টো চিকেন ড্রামস্টিক অলরেডি অর্ডার দিয়েছিলাম, তার হাড্ডিগুলো পড়ে আছে। আর এই যে আর একটা অর্ডার দিয়েছি, এটা খাবো। কেমন লাগলো? কিছু বলার নেই, এই জিনিসটা আমরা কোনোদিন খাইনি। আমি মানে বেশি কথা বলতে পারছি না, আমি না খাচ্ছি। কেমন লাগছে টেস্টটা? যেরকম সুন্দর, মোমোগুলো সেরকম। আমরা অ্যাকচুয়ালি চিকেন মোমোই অর্ডার করেছিলাম, তো চিকেন মোমো শেষ হয়ে গেছে। আমরা যা বুঝলাম এই দোকানটার নামই ঝোল মোমো, ঠিক আছে। এইটা হচ্ছে এদের আই থিঙ্ক স্পেশালিটি, এবং প্রচুর ভিড় দোকানটায় ছিল আমরা যখন এসেছি। তো আই থিঙ্ক ওরা বললো চিকেন মোমো শেষ হয়ে গেছে, মানে বুঝতেই পারছেন এখন কটা বাজে, এখন 8টা মতো বাজে হয়তো, 8:30 বাজে, 8:30 বাজে, এখনই চিকেন শেষ। তো আমরাও আজকে তাড়াতাড়ি ডিনারটা করব, কারণ কালকে আমাদের অনেক ভোরে ওঠা আছে। তো খেয়ে নিই তাড়াতাড়ি, এটা ঠান্ডা হওয়ার আগে। গরম গরম হেভি লাগছে খেতে। সত্যি খাবারটা ইউনিক, খাবারটা এনজয় করি। তো একটা সাংঘাতিক সুন্দর খাবার খেয়ে ঝোল মোমো, হ্যাঁ সত্যি নামটাও ঝোল মোমো, আর ছিলও পুরো ঝোলের মধ্যে মোমো, মানে সত্যি সাংঘাতিক। একদম একদম মানে, আর মানে যে হোটেলের মালিক ছিলেন সামনে বসে, ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে এটা কি আপনাদের একমাত্র অথেন্টিক? তো উনি বললেন যে না, আমরা এটা ফার্স্ট স্টার্ট করেছি, কিন্তু এখন ভুটানে মানে পারো শহরে অনেক জায়গাতেই এটা এখন বানাচ্ছে, কিন্তু ওনাদেরটাই কিন্তু ফার্স্ট। আর দোকানটার নামও হ্যাঁ ঝোল মোমো। আমরা নামটা দেখে কিন্তু ঢুকেছি, ঝোল মোমোটা কি দেখি। হ্যাঁ, আমরা তো সবসময় নতুন ফুড ট্রাই করতে খুব ভালোবাসি না, তো সেই কিউরিওসিটি থেকেই আজকে আমরা, এখানটা একটা সিঁড়ি আছে, নেমে যাই। হ্যাঁ, তো সেই কিউরিওসিটি থেকেই মানে আমরা ওটাকে ঢুকলাম খাবো বলে। তো এখন 9:45 মতো বাজে, হ্যাঁ সবাই প্রায় গুড নাইট বলবে এরকম একটা অবস্থা। হ্যাঁ, কারণ সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। এখানে 8টার মধ্যে সবই বন্ধ, রেস্টুরেন্ট কয়েকটা খোলা। হ্যাঁ, এত জোরে চলছে আমি ওকে কোপ আপ করতে পারছি না। মানে খুবই ভালো একটা মানে ডিনার করলাম, তার সাথে যে চিকেন ড্রামস্টিকটাও খেলাম, ওটাও দারুণ ছিল। হ্যাঁ, বেশ ক্রিস্পি ছিল। তো যাই হোক, এখন আমাদেরও গুড নাইট বলার সময় এসে গেছে, কারণ কালকে সকালে হচ্ছে আমার মানে আমি এটা বলে দিতে চাই আগেই, এই জায়গাটায় যাওয়ার জন্য এটা আমার ড্রিম, ওয়ান অফ দ্য ড্রিম, ঠিক আছে। এবার অনেকেই হয়তো বলবে এটা ড্রিম কেন বলতে পারবো না, কেনর কোনো রিজন নেই আমার কাছে, কিন্তু আমার এটা ড্রিম ছিল যে আমি এখানে যাব। আর কালকে ভোরে উঠবো। বলতে পারবেন কোথায় যাব আমরা? ভুটান আসার কিন্তু ওয়ান অফ দ্য মেজর রিজন, এটা শুধু আমাদের বলে না, এটা বহু মানুষের কিন্তু, যারা একটু অ্যাডভেঞ্চারাস মাইন্ডেড হয়, দ্য মোস্ট অ্যান্ড ওয়ার্ল্ড ফেমাস টাইগার নেস্ট। আমরা কালকে চলেছি টাইগার নেস্টে ট্রেক করতে। ভীষণ 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 এক্সাইটেড আমি, কারণ
আমি এটা অনেকদিন ধরে সিদ্দিককে বলছি যে ভুটান চলো, আমি টাইগার দেখতে যাবো, ভুটান চলো টাইগার তো আফটার অল সেই দিনটা চলে এসেছে। এবার কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কালকে যাবো। হ্যাঁ মানে একটু গা শিরশির করছে। জ্যাকেটটা ভালোই হয়েছে পরে বেরিয়েছি তো, পাতলা জামা পরে বেরিয়েছি। যাই হোক কালকে কিন্তু মারাত্মক অ্যাডভেঞ্চার। এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। আজকে আমরা একটু তাড়াতাড়ি ঘুমাবো, কাল ভোর 5টায় উঠতে হবে। আমরা যে কোনো ট্রেকই খুব ভোরবেলা স্টার্ট করি, তো এটাও মানে এক্সেপশন নয়। আমরা সকাল 6:30টায় স্টার্ট করব। সুবিধা একটাই যে রোদ উঠে গেলে না ভীষণ গরম লাগে, আর তখন টায়ার্ড হয়ে যাই আমরা ঘেমে ঠেমে। তার থেকে ভালো সকাল সকাল শুরু করো, হাঁটতে হাঁটতে আমরা এসে রেস্ট নাও একটু। হাঁটতে হাঁটতে আমরা চলেও এলাম আমাদের হোটেলের কাছে। তো চলো আজকে এবার আমরা গিয়ে রেস্ট নিই। এখানেই গুড নাইট বলে দিই আমাদের দর্শকদের। কালকের ভিডিওটা কিন্তু মারাত্মক আসতে চলেছে, এই ভিডিওটা পুরো দেখবেন এবং কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। তো আজকের জন্য এখানেই গুড নাইট। গুড নাইট। আজকে খুব ভালো ঘুম হতে চলেছে আমার। ঘুম তো ভালো হতে চলেছে। আমি কিন্তু আরেকটা জিনিস ওয়েট করে আছি, আমাদের হোটেলের মানে রুম থেকে যে মর্নিং এর ভিউটা, ওটা কিন্তু পূর্ব দিক। ওটা কালকে দেখাবো। চলুন আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।